নমস্কার, আমি মালা ভট্টাচার্য। আজ 8/1/2024 আমি গল্পমালা চ্যানেলে সিরাজের বিজয় অভিযান আমি গল্পমালা চ্যানেলে হেমেন্দ্র কুমার রায়ের লেখা সিরাজের বিজয় অভিযানের একটা অংশ পড়ে শোনাচ্ছি। সিরাজের সঙ্গে ইংরেজদের ঝগড়া বাঁধল কেন? এর উত্তরে দেখানো যায় একাধিক কারণ। রাজা রাজবল্লভ ছিলেন ঢাকার একজন পদস্থ রাজকর্মচারী। তহবিল তছরূপের অভিযোগে তিনি কারারুদ্ধ হন। সেই খবর পেয়ে তার পুত্র কৃষ্ণবল্লভ পিতার সমস্ত অস্থাবর সম্পত্তি নিয়ে গোপনে কলকাতায় পালিয়ে যান এবং ইংরেজরাও তাকে আশ্রয় দিয়ে করে অন্যায়কে সমর্থন। এই বেআইনি কাজের প্রতিবাদ করে সিরাজ কলকাতায় ইংরেজদের কাছে দূত প্রেরণ করেন। উদ্ধত ইংরেজরা দূতকে অপমান করে তাড়িয়ে দেন। দ্বিতীয় অভিযোগ হচ্ছে অতিশয় গুরুতর। আলীবর্দীর নির্দেশ ছিল ইংরেজরা আর কোনো নতুন কেল্লা তৈরি করতে পারবে না এবং ইংরেজরাও মেনে নিয়েছিল এই নির্দেশ। কিন্তু গুপ্তচরের মুখে সিরাজ খবর পেলেন ইংরেজরা কেবল কলকাতার পুরাতন দুর্গেরই সংস্কার করছে না, বাগবাজারের খালের ধারে একটি নতুন উপদুর্গও নির্মাণ করছে। শর্ত অনুযায়ী ইংরেজরা এই কাজ করতে পারে না এবং এটা হচ্ছে নবাবের তাবেদার হয়েও তার প্রতি অবজ্ঞা প্রকাশ করা। কোনো স্বাধীন নৃপতি এমন অপমান সহ্য করতে পারেন না। সে সময়ে সিরাজের হাত ছিল জোড়া। তার আত্মীয় পূর্ণিয়ার নবাব শওকত জং তখন বিদ্রোহী হয়েছেন, নিজেকে বঙ্গবিহার উড়িষ্যার অধীশ্বর বলে ঘোষণা করেছেন। আগে এই বিদ্রোহ দমন করা দরকার। অতএব শর্তভঙ্গ করার জন্য প্রতিবাদ করে ইংরেজের কাছে এক দূত পাঠিয়ে সিরাজ মুর্শিদাবাদ থেকে সসৈন্যে বেরিয়ে পড়লেন শওকতের নবাবির স্বপ্ন পণ্ড করে দেওয়ার জন্য। যথাসময়ে কলকাতায় গিয়ে উপস্থিত হলো সিরাজের দূত। ড্রেক ছিলেন তখন কলকাতার গভর্নর। নির্বোধের মতন তিনি দেখালেন মেজাজ। নবাবের অধীন হয়েও ব্যবহার করলেন স্বাধীন রাজার মতন। তিনি পিয়নদের হুকুম দিলেন নবাবের দূতকে কলকাতা থেকে দূর করে দাও। তাই হলো। সিরাজ তখন যুদ্ধযাত্রা করে রাজমহলের পথ ধরেছেন। দূত যে কলকাতা থেকে গলাধাক্কা খেয়ে ফিরে এসেছে তার কানে উঠল এ খবর। সিরাজের ক্রোধের আর সীমা রইল না। সংখ্যায় মুষ্টিমেয় একদল বিদেশি সওদাগর পদে পদে যদি নবাবের আদেশ লঙ্ঘন ও তাকে অপমান করতে সাহস পায় তবে তার মানমর্যাদা থাকে কোথায়? শওকত জং দেখুক আরও দুদিন নবাবির স্বপ্ন। আগে ফিরিঙ্গিদের দর্পচূর্ণ করে তবে অন্য কাজ। সিরাজ সেনানীদের হুকুম দিলেন, আপাতত ফৌজের মুখ ফেরাও, কলকাতায় চলো, আগে কলকাতায় চলো। কলকাতার পথে পরে কাশিমবাজার, সেখানে আছে ইংরেজদের কুঠি ও কেল্লা। 1756 খ্রিস্টাব্দে 24শে জুন তারিখে সেইখানে সিরাজের প্রথম সংঘর্ষ হয় ইংরেজদের সঙ্গে। কিন্তু সে সংঘর্ষের নামমাত্র। নবাবের সৈন্যরা অবলীলাক্রমে কেল্লা দখল করে ফেললে কুঠি হলো লুণ্ঠিত, বেশিরভাগ ইংরেজ হলো গ্রেপ্তার, কেউ কেউ দিলে পিটটান। তাদের মধ্যে ছিলেন ওয়ারেন হেস্টিংস। কাশিমবাজারে ছিলেন কান্তবাবু। লোকে তাকে কান্তমুদি বলেও ডাকত, কারণ তার একখানি মুদির দোকান ছিল। হেস্টিংস চম্পট দিয়ে তার আশ্রয় প্রার্থনা করলেন। তিনিও তাকে নিজের বাড়ির ভিতরে লুকিয়ে রাখলেন। হেস্টিংস এই উপকার ভোলেননি। পরে তিনি যখন হন এদেশের ইংরেজদের সর্বেসর্বা, কান্তবাবুকে বহু সম্পত্তি দিয়ে রাজ উপাধিতে ভূষিত করেন। কাশিমবাজারের মহারাজারা কান্তবাবুরই বংশধর। সিরাজ যে রণনীতিতে অনভিজ্ঞ ছিলেন না, এইবারে তারও পরিচয় পাওয়া গেল। তিনি বুঝলেন সংঘর্ষ যখন বেঁধেছে তখন শত্রুদের আর হাঁপ ছাড়তে দেওয়া উচিত নয়, কারণ অবসর পেলেই তারা আটঘাট বেঁধে প্রস্তুত হয়ে উঠবে। তখন তাদের দমন করতে গেলে রীতিমতন বেগ পেতে হবে। কাশিমবাজার দখল করার পর 12 দিনের ভিতরেই সমস্ত তোড়জোড় করে ঠিক করে ফেলে সিরাজ দ্রুতবেগে ধাবমান হলেন কলকাতার দিকে। সেখান থেকে কলকাতা হচ্ছে 160 মাইল। তখন রেলগাড়িও ছিল না, মোটরও ছিল না,
কিন্তু বৃহৎ এক সেনাবাহিনী এবং আনুষঙ্গিক লোকজন ও প্রচুর লটবহর নিয়ে সিরাজ ঠিক 11 দিনের মধ্যেই সেই 160 মাইল পথ পার হয়ে উপস্থিত হলেন কলকাতার উপকণ্ঠে। ইংরেজদের বুক কেঁপে উঠল। সিরাজের এমন সংহার মূর্তি, এমন ঝড়ের গতি তারা কল্পনাও করতে পারেননি। কলকাতায় সাজ রব উঠল, কিন্তু শিয়রে শত্রু, সাজবার ফুরসত কোথায়? নবাব বলতে বোঝায় তো মূর্তিমান বিলাসিতা, কাজকর্মের জড়ভরত। নবাব যে এমন দেখবার বোঝবার আগে চিলের মতো হুশ করে কলকাতার উপরে ছোঁ মারবেন, কারুর হিসাবে এটা আসেনি। ইংরেজরা ভেবেছিলেন চোখ রাঙিয়ে আর বাক্য বীরত্ব দেখিয়েই সিরাজকে একেবারে দমিয়ে দেবেন, কিন্তু এখন এই যে উল্টো বুঝলিরাম। ইংরেজদের সৈন্য সংখ্যা মোট 430 জন। তার মধ্যে খালি ইংরেজ নয়, পর্তুগিজ, আর্মেনিয়ান ও ইউরেশিয়ান বা ট্যাসফিরিঙ্গিরাও আছে। মতান্তরে ইংরেজদের দলে ছিল 515 জন লোক। ইংরেজদের তখন ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দারের মতন অবস্থা। পুরাতন দুর্গের প্রাচীন নড়বড়ে, তারই উপরে বসানো আছে কতকগুলো সেকেলে মরচে ধরা কামান, বারুদ স্যাঁতসেঁতে ও অকেজো। 16ই জুন তারিখে নবাবী সৈন্যরা বাগবাজারে খালের ধারে নতুন উপদুর্গ আক্রমণ করলে, কিন্তু বিশেষ সুবিধা করে উঠতে পারলে না। তবে অনেক সেপাই নানা জায়গায় খাল পার হয়ে শহরের ভিতরে এসে পড়ল। ইংরেজরা স্থির করলে তারা খালি সাহেবপাড়ায়, মানে লালদিঘির পূর্ব আর দক্ষিণ দিক, সাহেবপাড়ায় থেকে নবাবী সৈন্যদের বাধা দেবে। তারা আগুন ধরিয়ে দিলে দেশি পাড়ায়। সে আগুন নিভতে লেগেছিল অনেকক্ষণ। ইউরোপিয়ানদের স্ত্রী, পুত্র ও কন্যা প্রভৃতিও দুর্গের ভিতরে গিয়ে আশ্রয় গ্রহণ করলে। সবচেয়ে কাহিল অবস্থা হলো ইউরেশিয়ান বা ট্যাসফিরিঙ্গিদের। ইংরেজরা তাদের আমল দেয় না এবং ভারতীয়দের দলেও তারা ভিড়তে পায় না, কাজেই তাদের হাল হলো অনেকটা ত্রিশঙ্কুর মতো। অবশেষে নবাবী সেপাহীদের ভয়ে দলে দলে ইউরেশীয় স্ত্রী পুরুষ দুর্গদ্বারে গিয়ে ধর্ণা দিতে বাধ্য হলো। ইংরেজরা দুর্গদ্বার খুলে তাদের আশ্রয় দিতে নারাজ, কিন্তু তাদের কাতর ক্রন্দন এমন গগনভেদী হয়ে উঠল যে অবশেষে তাদের জন্যও দুর্গদ্বার খুলে দিতে হলো। ইতিমধ্যে সিরাজও কলকাতায় এসে উপস্থিত হয়েছেন। সিমলা অঞ্চলে ছিল আমির চাঁদের বাগান, তার আস্তানা হলো সেইখানেই। মেটেবুরুজেও ইংরেজদের থানা ফোর্ট নামে এক দুর্গ ছিল। ইংরেজদের তাড়িয়ে নবাবী ফৌজ সেই দুর্গ কেড়ে নিলে। 18 তারিখে কলকাতার উপর প্রধান আক্রমণ শুরু হলো। নবাবী ফৌজ এলো 2 দিক থেকে, শিয়ালদা আর পূর্ব এসপ্ল্যানেড। তারা ইংরেজদের দ্বারা পরিত্যক্ত বাড়িগুলো দখল করে ফোর্ট উইলিয়াম দুর্গের উপরে এমন প্রচণ্ড অগ্নিবৃষ্টি শুরু করলো যে ইংরেজদের কামানগুলো হলো নীরব। তারা কামানের মায়া ছেড়ে পাত্তারি গুটিয়ে একেবারে দুর্গের অন্দরমহলে গিয়ে আশ্রয় নিলে। সেই রাত্রেই অধিকাংশ নারীকে জাহাজে পাঠিয়ে দেওয়া হলো। দুর্গরক্ষীদের অবস্থা শোচনীয়। তাদের দেহ শ্রান্ত ও উপবাস ক্লিষ্ট, কারণ পাচকরা পলায়ন করেছে। খাবার রাঁধবার জন্য কেউ নেই, তার উপরে গোলাগুলি বারুদও ফুরিয়ে এসেছে। যে গভর্নর ড্রেকের জন্য এই বিপদ, তিনি তল্পিতল্পা গুটিয়ে লম্বা দিতে চাইলেন। পরদিন, মানে 19শে জুন, পরদিনের অবস্থা আরও সঙ্গীন। আর্মেনিয়ান ও ইউরেশিয়ান সৈন্যরা আতঙ্কগ্রস্ত হয়ে আর লড়াই করতে চাইলে না। ইউরোপীয় সৈন্যদেরও প্রায় সেই অবস্থা। তারা অস্ত্র ধারণ করে রইল অত্যন্ত নাচারভাবেই। অনেকেই দিশেহারা হয়ে কেল্লা ছেড়ে জাহাজে গিয়ে উঠে বসল। গভর্নর ড্রেক ও সেনাধ্যক্ষ মিঞ্চিনও প্রমাদগুণে পলায়তি সজীবতী ভেবে চটপট চম্পট দিলেন জাহাজের উদ্দেশ্যে। আর্মেনিয়ান ও ইউরেশিয়ানদের বাদ দিলেও দুর্গের মধ্যে তখনও সক্ষম শ্বেতাঙ্গ যোদ্ধা ছিল 170 জন। গভর্নর ও সেনাপতির কাপুরুষতা দেখে তারা খাপ্পা হয়ে উঠল। সকলে মিলে তাদের পদচ্যুত করে গভর্নর ও সেনাধ্যক্ষের পদে নিযুক্ত করলে হলওয়েলকে। হলওয়েল শত্রুদের বাধা দেওয়ার শেষ চেষ্টা করলেন বটে, কিন্তু সফল হলেন না। নবাবের সেপাইদের অত্যুগ্র অগ্নিবৃষ্টির সামনে দুর্গপ্রাকারে তিষ্ঠনই অসম্ভব। শ্বেতাঙ্গরা দলে দলে হলো প্রপাত ধরণী তলে। সেই রাত্রে দুর্গের চারিদিককার বাড়িঘর দাও দাও করে জ্বলতে লাগলো। ইংরেজ সৈন্যরাও তখন আর সেনানীদের হুকুম মানতে রাজি হলো না। তারা মদের ভাণ্ডার লুটে বেহেড মাতাল হয়ে হৈ হৈ করে বেড়াতে লাগলো। অনেক ইউরোপীয় সৈন্য দুর্গ থেকে বেরিয়ে পড়ে সিরাজের পক্ষে যোগদান করলে। পরদিন 20শে জুন রবিবার,
হলওয়েলও হাল ছাড়তে বাধ্য হলেন। গঙ্গার বুকে তখনও জাহাজের উপরে গভর্নর ড্রেক প্রভৃতি পলাতক ইংরেজরা বিরাজ করছিলেন। হলওয়েল সংকেত করে তাদের কাছে সাহায্য প্রার্থনা করলেন। ড্রেক ইচ্ছে করলেই নৌকা পাঠিয়ে হলওয়েল প্রভৃতিকে উদ্ধার করতে পারতেন, কিন্তু তখন তার আক্কেল গুরুম হয়ে গিয়েছে। আবার এই বিপজ্জনক স্থানে এসে নবাবিগুলি হজম করার সাহস তার হলো না। তারপর বীরবর বোধ করি চাচা আপন প্রাণ বাঁচা প্রবাদেরই কথা স্মরণ করে জাহাজ নিয়ে সরে পড়লেন পলতার বন্দরের দিকে। বেলা 4টের সময় নবাবের সৈন্যরা চারদিক থেকে পাঁচিল টপকে কেল্লার ভিতরে লাফিয়ে পড়ল। যারা বাধা দেওয়ার চেষ্টা করল তারা হলো কচুকাটা। হলওয়েল তখন আত্মসমর্পণ করলেন সদল বলে। কলকাতার পতন হলো। কলকাতার ও বাংলার অন্যান্য জায়গায় বিলাতি কুঠি সিরাজের হস্তগত হওয়ার ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিছু কম 1 কোটি টাকার ক্ষতি হয়েছিল। সাধারণ ব্যক্তিদেরও হারাতে হয়েছিল 1,60,00,000 টাকা। ওলন্দাজ ও ফরাসি বণিকরাও ভয়ে ভয়ে সিরাজের হাতে তুলে দিয়েছিলেন যথাক্রমে 4.5 লক্ষ ও 3.5 লক্ষ টাকা। 3 দিন পরে কলকাতা জয় ও ফিরিঙ্গি দলন করে সিরাজ মুর্শিদাবাদে ফিরে গিয়ে বিজয় উৎসবের আয়োজন করলেন মহা সমারোহে। আমাদের বক্তব্য বিষয় হচ্ছে সিরাজের বিজয় অভিযান। সুতরাং অন্ধকূপ হত্যার প্রসঙ্গ এখানে অবান্তর। কিন্তু ওই প্রসঙ্গ নিয়ে আলোচনা না করবার আরেকটা কারণ হচ্ছে ও ব্যাপারটা নিয়ে ঐতিহাসিকরা পরস্পর বিরোধী মত পোষণ করেন। অবরুদ্ধ কলকাতার গভর্নর হলওয়েল বলেন, ঘটনাটা ঘটেছিল 146 জন ইংরেজ কারারুদ্ধ হয়েছিল অন্ধকূপের মধ্যে। অক্ষয় কুমার মৈত্র এবং আরও কেউ যেমন মিস্টার লিটল প্রমাণ করবার চেষ্টা করেছেন অন্ধকূপ হত্যার কাহিনী একেবারেই অমূলক। এই মত অনুসারেই ব্রিটিশ গভর্নমেন্ট পর্যন্ত অবশেষে কলকাতার লালদিঘি থেকে অন্ধকূপ হত্যার স্মৃতিস্তম্ভ সরিয়ে ফেলতে বাধ্য হয়েছিলেন। স্যার যদুনাথ সরকার এবং আরও কারুর মতানুসারে অন্ধকূপ হত্যা কাহিনী হয়তো একেবারেই ভিত্তিহীন নয়, কিন্তু হলওয়েল অত্যুক্তি করেছেন, কারণ অন্ধকূপের 267 বর্গফুট আয়তনের মধ্যে 146 জন ইংরেজের স্থান সংকুলন হওয়া অসম্ভব। খুব সম্ভব বন্দি ইংরেজদের সংখ্যা 60 জনের বেশি ছিল না। এখানে আরেকটা কথা উল্লেখযোগ্য, অন্ধকূপ বা ব্ল্যাক হোল হচ্ছে ইংরেজদেরই দ্বারা নির্মিত কারাগার। সিরাজ কখনো তো চোখেও দেখেননি, তার আয়তনের কথাও জানতেন না। বন্দি ইংরেজ সৈনিকরা মাতাল হয়ে রক্ষীদের মারধর করতে থাকে। রক্ষীরা সিরাজের কাছে গিয়ে অভিযোগ করে। সিরাজ জিজ্ঞাসা করেন, এখানে ফিরিঙ্গিদের কোনো কারাগার আছে? তারা অন্ধকূপের নাম করে। সিরাজ হুকুম দেন মাতাল ফিরিঙ্গিগুলোকে যেন তার ভিতরে আটক করে রাখা হয়। যে ডালে বসেছিল মাতলামি করে, সেই ডাল কাটতে গিয়ে দুর্বৃত্ত ইংরেজদের ঝাঁপ দিতে হয়েছিল সকাত সলিলেই। অন্ধকূপ হত্যা আংশিকভাবে সত্য হলেও সিরাজের উপরে কোনোই দোষারোপ করা যায় না। পুত্রহীন আলীবর্দীর 3 কন্যার সঙ্গে তার 3 ভ্রাতুষ্পুত্রের বিবাহ হয়েছিল। মধ্যম ভ্রাতুষ্পুত্র সৈয়দ আহমেদ পেয়েছিলেন পূর্ণিয়ার নবাবি করবার ভার। তিনি পরলোক গমন করার পর তার ছেলে শওকত জং হলেন পূর্ণিয়ার নবাব। সেটা 1756 সাল। সেই সময়েই সিরাজ করেন মাতামহের সিংহাসনে আরোহণ। ছোট মাসির ছেলে সিরাজ তার চেয়ে বয়কনিষ্ঠ হয়েও হবেন নবাব বাংলা বিহার উড়িষ্যার সর্বময় কর্তা, এটা শওকতের মোটেই ভালো লাগলো না। তার ধারণা হলো আলীবর্দীর সিংহাসনের উপরে তারই দাবি সর্বাগ্রে। তার উপর বিশ্বাসঘাতক মির্জাফর তখন থেকেই সিরাজের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছিলেন। তিনি শওকতকে মুর্শিদাবাদ আক্রমণ করার জন্য গোপনে প্ররোচনা দিতে লাগলেন। শওকতও টোপ গিলতে দেরি করলেন না। তিনি দিল্লির বাদশার উজির ইমাম উল মুলককে 1 কোটি টাকা উৎকোচ দিয়ে নিজের নামে বাংলা বিহার উড়িষ্যার নবাব বলে ফরমান আনিয়ে মুর্শিদাবাদ আক্রমণ করার জন্য প্রস্তুত হতে লাগলেন এবং সিরাজকে সোজাসুজি জানিয়ে দিতে কসুর করলেন না যে ভালোয় সুরসুর করে সিংহাসন থেকে নেমে পড়ো, ঢাকায় গিয়ে আমার তাবে থেকে চাকরি করো। শওকতের দম্ভ চূর্ণ করার জন্যই সিরাজ সসৈন্যে বেরিয়ে পড়েছিলেন, কিন্তু হঠাৎ ইংরেজরা নিজ মূর্তি ধারণ করে বলে পিছনে শত্রু রেখে তিনি পূর্ণিয়ায় যেতে পারেননি। জুন মাসে কলকাতার পতন ও ইংরেজ বিতাড়িত হলো বটে, কিন্তু সঙ্গে সঙ্গে নেমে এলো বাদলের ঘনঘটা।
তারপর বর্ষাকাল কাটিয়ে সেপ্টেম্বর মাসের শেষের দিকে সিরাজ আবার বেরিয়ে পড়লেন সদল বলে। শওকত ছিলেন একেবারেই অপদার্থ জীব। তার হামবড়া ভাবের জন্য কেউই তাকে পছন্দ করত না। সর্বদাই তিনি নেশায় চূর হয়ে ইয়ারদের সঙ্গে নর্তকীদের নাচ গান নিয়ে মেতে থাকতেন। সিরাজের সেনাপতি রাজা মোহনলাল সর্বাগ্রে নিজের ফৌজ নিয়ে পূর্ণিয়ায় প্রবেশ করলেন। মণিহারি নামক স্থানের কাছে শওকত সসৈন্যে এগিয়ে এলেন সিরাজকে বাধা দেওয়ার জন্য। সৈন্য বলে সিরাজ ছিলেন শওকতের চেয়ে অধিকতর বলীয়ান, কিন্তু পূর্ণিয়ার ফৌজের সামনে ছিল এক বিস্তীর্ণ জলাভূমি, যা উত্তীর্ণ হওয়া সহজসাধ্য নয়। কাজেই সিরাজের গোলন্দাজরা জলাভূমির এপারে দাঁড়িয়েই কামান দাগতে লাগলো। শওকতের গোলন্দাজদের সেনাপতির নাম শ্যামসুন্দর, যাতে বাঙালি কায়স্থ, তিনিও দাগতে লাগলেন নিজেদের কামান। দুই পক্ষে কামান যুদ্ধ চলছে। এমন সময় শওকত নিজের অশ্বারোহী সেনাদলকে অগ্রসর হওয়ার জন্য হুকুম দিলেন। প্রবীণ সেনাপতিরা নারাজ, বললেন, ওই অগ্নিবৃষ্টির মধ্যে দুর্গম জলাভূমির জলকাদা পার হওয়ার চেষ্টা করলে আমাদের সকলকেই মারা পড়তে হবে। কিন্তু শওকত হচ্ছেন মস্ত বড় সবজান্তা, যুদ্ধ না করেও সেরা যোদ্ধা। তিনি মহা খাপ্পা হয়ে সেনাপতিদের যা মুখে আসে তাই বলে গালাগালি দিতে লাগলেন। সে গালাগালি দীর্ঘকাল ধরে সহ্য করতে না পেরে সেনানীরা রাগের মাথায় অশ্বারোহী ফৌজ নিয়ে জলাভূমির ভিতর দিয়েই বাংলার সৈন্যদের আক্রমণ করতে চললেন। হাবলা শওকত জানতেন না কত ধানে কত চাল। তিনি ভাবলেন, আমার ঘর সৌররা যখন হামলা দিতে ছুটেছে তখন লড়াই তো ফৌত হয়ে গিয়েছেই, আমি আর এখানে দাঁড়িয়ে মিচে মাথা ঘামিয়ে মরি কেন? নিজের তাঁবুর ভিতরে ঢুকে তিনি বললেন, লেয়াও ভাং, নাচো গাও, ফুর্তি করো। তাঁবুর ভিতরে চলছে তখন নবাবী ফুর্তির হুল্লোড়। জলাভূমির উপরে তখন সিরাজের কামানগুলো ঘন ঘন হুমকি দিয়ে হু হু করে ছুটিয়ে দিয়েছে অগ্নিময় মৃত্যু ঝড়। পূর্ণিয়ার অশ্বারোহীরা দলে দলে হতাহত হয়ে জলাভূমিকে করে তুলল রক্তরাঙা। অবশেষে তারা আর অসম্ভবের বিরুদ্ধে দাঁড়াতে পারলে না। ছত্রভঙ্গ হয়ে দিকে দিকে পলায়ন করতে লাগলো। সেনাপতিরা তখন পলায়মান সৈনিকদের আবার উৎসাহিত করবার জন্য তাঁবুর ভিতর থেকে শওকতকে বাইরে টেনে আনলেন। কিন্তু নবাব বাহাদুরের তখন শোচনীয় অবস্থা। নেশার চোটে আর দুই পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছেন না। সকলে মিলে ধরাধরি করে তাকে হাতির উপরে তুলে দিলে। কিন্তু কাকে তিনি উৎসাহিত করবেন? রণক্ষেত্রে তখন উপস্থিত আছে মাত্র 15-16 জন পূর্ণিয়ার সৈনিক। শত্রুপক্ষের এক গুলিতে শওকত ইহলোক ত্যাগ করলেন, সেই বেহুশ অবস্থাতেই। মাটির উপরে পড়ে গেল নবাবের রত্নখচিত উষ্ণিশ। মণিহারির যুদ্ধে জয়ী হয়ে সিরাজ ব্যর্থ করে দিলেন মির্জাফরের প্রথম ষড়যন্ত্র। 1756 খ্রিস্টাব্দ হচ্ছে বিজয়ী সিরাজের জীবনে সবচেয়ে মহিমাময়। ফিরিঙ্গিরা পলাতক, প্রতিদ্বন্দ্বী শওকত পরাজিত ও নিহত, বিশ্বাসঘাতক মির্জাফরের থোতামুখ ভোতা, সিরাজদৌল্লা হচ্ছেন বঙ্গবিহার উড়িষ্যার একাধিপতি। শেষ।